পোপ ফ্রান্সিসের শেষ কৃত্যানুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্ব নেতারা শ্রদ্ধা ভরে স্মরণ করছেন ক্যাথলিক ধর্মগুরুকে। নির্বাচনের তারিখ নিয়ে জনগণকে পেন্ডুলামের মতো দোলানোর অভিযোগ রিজভির। ভোট নিয়ে সন্দেহের অবকাশ নেই বললেন প্রেস সচিব। সুবিধামতো যে কোনো রাজনৈতিক দলে যুক্ত হওয়ার ইঙ্গিত দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। পদত্যাগ প্রসঙ্গে এখনো সিদ্ধান্ত হয়নি। কোনো কারণ নেই যে নতুন রাজনৈতিক দলেই যুক্ত হব, কারণ নতুন রাজনৈতিক দল হয়েছে। যেহেতু আমি ইয়াং জেনারেশনের একজন, যখন আমি রাজনীতি করার কথা চিন্তা করব তখন আমি আমার জন্য বেস্ট অপশনটাই চুজ করব। এবার গরমেও লোডশেডিং এর আশঙ্কা রয়েছে জানালেন জানালি উপদেষ্টা। সীমিত ও সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করবে সরকার। আমরা যেটা বললাম যে আমরা এই লোডশেডিংটাকে সীমিত রাখতে চেষ্টা করব। যমুনা নিউজে আমন্ত্রণ আপনাদের সবাইকে। সঙ্গে আমি জান্নাতুল কুলি আছি। শিরোনামগুলো দেখছিলেন শুরুতে। পোপ ফ্রান্সিসের শেষ কৃত্যানুষ্ঠানে উপস্থিত আছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্ব নেতৃবৃন্দর সাথে তিনিও শ্রদ্ধা ভরে স্মরণ করছেন ক্যাথলিক এই ধর্মগুরুকে। স্থানীয় সময় 10টায় শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। সেখানে 130টি দেশের রাষ্ট্র, সরকার এবং তাদের প্রতিনিধিরা যোগ দেন। তাদের স্বাগত জানান সেন্ট ব্যাসিলিকার যাজকরা। এর আগে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি জানান, বিশ্বশান্তি এবং মানবতার প্রতীক হিসেবে পোপের অবদানকে মূল্যায়ন করেন ডক্টর ইউনূস। পোপ ফ্রান্সিসের সাথে একটি সাক্ষাৎ অনুষ্ঠান হওয়ার কথা ছিল উল্লেখ করে প্রেস সচিব জানান, তার আকস্মিক মৃত্যুতে সেটি আর সম্ভব হয়নি, আর এজন্য দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা। এছাড়া অন্তর্বর্তী সরকার প্রধান শুক্রবার রোমে বাংলাদেশ হাউস পরিদর্শন করেন। দর্শনার্থী বইতে স্বাক্ষরও করেন তিনি। আমাদের চিফ অ্যাডভাইজার আপনারা জানেন যে ওনার সাথে খুবই একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ছিল পোপ ফ্রান্সিসের। ওনারা দুজনই হচ্ছেন মার্জিনালাইজ পিপলদের নিয়ে কাজ করেন। রোম এয়ারপোর্টে উনি সরাসরি চলে যান ভ্যাটিকান সিটিতে। ভ্যাটিকান সিটিতে সেন্ট পিটার্স ব্যাসিলিকায় পোপের যে কফিন রাখা হয়েছে ওইখানে সামনে দাঁড়িয়ে উনি তার প্রতি ট্রিবিউট হোমেজ প্রদর্শন করেন, সম্মান প্রদর্শন করেন। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলে জনগণকে কেন পেন্ডুলামের মতো দোল খাওয়ানো হচ্ছে, এই প্রশ্ন তুললেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময়ে দ্বিধা দ্বন্দ্ব না রেখে দ্রুত নির্বাচনের রোডম্যাপ দেওয়ার দাবি জানিয়েছেন তিনি। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় তিনি এসব কথা জানান মন্ত্রণালয় ভিত্তিক বৈষম্য বিরোধীদের আলাদা কমিটি ছাত্রদের ভাবমূর্তি নষ্ট করছে। রুহুল কবির রিজভী বলেন, ছাত্র উপদেষ্টার এপিএস এর নামে কোটি টাকার দুর্নীতির অভিযোগ ভয়াবহ। বলেন, প্রধান উপদেষ্টার নামে থাকা মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার হলেও একই কারণে থাকা বিএনপি নেতাকর্মীদের নামে 60 লাখ মামলা প্রত্যাহার হয়নি এখনো। অভিযোগ করেন, জনগণের টাকা লুট করে সেই টাকায় আবার নাশকতার পরিকল্পনা করছে আওয়ামী লীগ। আহ্বান জানান, সমাজের বিপথগামীদের কথায় বিভ্রান্ত হয়ে অনৈতিক এবং দুর্নীতিতে না জড়িয়ে ক্যাম্পাসে ছাত্রদের অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হওয়ার। যে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন শেখ হাসিনা আত্মসাৎ করে এটা অদৃশ্য করে দেওয়ার চেষ্টা করেছেন, সেটিকে পুনঃপ্রবর্তন করবেন ডক্টর ইউনূস। কেন এই দ্বিধা দ্বন্দ্বের মধ্যে দোলাচ্ছেন মানুষের হৃদয়কে? পেন্ডুলামের মধ্যে ডিসেম্বর না জুন, এর মধ্যে দোল খাচ্ছে কেন? এটা সুস্পষ্ট করুন। নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে, এই নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই, একথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ভ্যাটিকান সিটির স্থানীয় সময়ে শুক্রবার বিকেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি। বলেন, দেশবাসীর আস্থা এবং অংশগ্রহণের মধ্যে দিয়ে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। মতবিনিময়ে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, অর্থনীতি এবং আন্তর্জাতিক সম্পর্ক নিয়েও আলোচনা হয়।
সংসদের মেয়াদ এবং প্রেসিডেন্টের মেয়াদ 5 বছর রাখার পক্ষে মতামত দিয়েছে জামায়াত ইসলামীর নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠক করে এসব কথা বলেন তিনি। বৈঠকে জামায়াত ইসলামীর নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে যোগ দেন 10 সদস্যের প্রতিনিধি দল। সূচনা বক্তব্যে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ফ্যাসিবাদ নিরসনে জামায়াতের ভূমিকার কথা স্বীকার করেন। বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য তৈরিতে কাজ চলমান, জাতির আকাঙ্ক্ষা পূরণে কমিশনের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এ সময় জামায়াত ইসলামীর নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, বিশ্বাসযোগ্য এবং টেকসই গণতন্ত্রের জন্য কমিশনকে সহযোগিতা করবে জামায়াত। আরও বলেন, দেশের প্রত্যেকটি সেক্টরে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। প্রয়োজনে আলোচনা অব্যাহত থাকবে, কিন্তু আমাদের লক্ষ্য এক। আমরা সকলে মিলে চেষ্টা করছি। আমাদের সকলের সাফল্য নির্ভর করছে আমাদের সকলের প্রচেষ্টার, আন্তরিক প্রচেষ্টার মধ্যে। কমিশনের প্রস্তাব ছিল সংসদের মেয়াদ 4 বছর হবে, প্রেসিডেন্টের মেয়াদ 4 বছর হবে। আমরা বলেছি যে এটা ঠিক হবে না, সংসদের মেয়াদ 5 বছর থাকবে এবং প্রেসিডেন্টের মেয়াদও 5 বছর থাকবে। সংসদ ভবনের এলডি হলে মধ্যাহ্নবিরতির পর এখন চলছে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে জামায়াত ইসলামীর বৈঠক। এ বিষয়ে আরও তথ্য আমরা জেনে নেব সহকর্মী শামীম রেজার কাছ থেকে। শামীম, বিরতির পর কি কি বিষয় গুরুত্ব পাচ্ছে আলোচনার বৈঠকে, একটু আমাদেরকে যদি বিস্তারিত জানাতেন। রাজনৈতিক দলগুলোর সাথে আসলে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবেই আজ জামাতের সাথে বৈঠক চলছে ঐক্যমত্য কমিশনের। তবে বিরতি দিয়ে যে আলোচনা শুরু হয়েছে সেখানে আসলে সংবিধান নিয়েই, আসলে সংবিধানের যেসব সংস্কার বিষয়ে কমিশন আগেই কিছু সংস্কার রাজনৈতিক দলের কাছে পাঠিয়েছিল, সেসব বিষয়গুলো নিয়েই আসলে এখন আলোচনা হচ্ছে। তবে বিরতির আগে জামাতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের যেটা বলছিলেন যে সংস্কার কমিশন যেখানে আসলে বলছিলেন যে সংসদের মেয়াদ 4 বছর এবং রাষ্ট্রপতির মেয়াদ 4 বছর, কমিশনের যে সংস্কার বিষয়ক যে কমিটি যেটা সাজেস্ট করেছিল তারা আসলে সেই বিষয়ে দ্বিমত পোষণ করেছেন। তারা আসলে বলছেন যে সংসদের মেয়াদ 5 বছর এবং রাষ্ট্রপতির মেয়াদও 5 বছর হতে হবে, এমনটাই মতামত দিয়েছেন তারা। এর বাইরে আসলে আরো অনেক বিষয়ে আলোচনা হচ্ছে। তারা আসলে বলছেন যে আরো অনেক বিষয় সংস্কারের আরো অনেক বিষয় আলোচনা হচ্ছে, যেহেতু তাদের 43টি বিষয়ে আসলে তারা দ্বিমত পোষণ করেছেন এবং 36টি বিষয়ে তারা ইতিবাচক বলেছেন। এসব বিষয়গুলো নিয়েই আসলে সবিস্তারে আলোচনা হচ্ছে। তবে তারা বলছেন যেহেতু আলোচনা চলছে, এই আলোচনার মধ্য দিয়ে তারা আসলে একটা ঐক্যমতে পৌঁছাতে পারবেন এবং সব রাজনৈতিক দলগুলোই একটা ঐক্যমতে আসবে এবং সেই ধারাবাহিকতায় দেশ গণতান্ত্রিক যে অগ্রযাত্রা, সেটা গণতান্ত্রিক অগ্রযাত্রায় দেশ ধাবিত হবে, এমনটাই প্রত্যাশা করছেন তারা। কলি, ধন্যবাদ আপনাকে শামীম। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ জানিয়েছেন, পদত্যাগের বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি তিনি, তবে সুবিধা মতো যে কোনো রাজনৈতিক দলে যোগ দেবেন। একই সাথে তিনি বলেন, এনসিপিতেই যুক্ত হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। দুপুরে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আসিফ মাহমুদ। নিজের সাবেক এপিএস নিয়ে বিতর্কের বিষয়ে কথা বলেন উপদেষ্টা, জানান দুদকের মাধ্যমে তদন্ত চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তদন্তের আগেই অপরাধী বলা হয়েছে। ব্যক্তিগত সম্পদের হিসাব না দেয়া প্রসঙ্গে আসিফ বলেন, ছাত্র হওয়ায় তার টিন বা আয়কর ছিল না, এখন করা হয়েছে, সামনে হিসাব জমা দিবেন। জুলাইয়ের কাজ করার জন্য প্রত্যাশা তৈরি হয়েছে, আর তাই নতুন রাজনৈতিক দলে যুক্ত হওয়ার কথা জানান আসিফ মাহমুদ। আমার তরফ থেকে কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত হয়নি। এটা ধরে নেওয়ার কোনো কারণ নেই যে নতুন রাজনৈতিক দলেই যুক্ত হব, কারণ নতুন রাজনৈতিক দল হয়েছে যেহেতু আমি ইয়াং জেনারেশনের একজন এবং আমাদের বয়সী যারা আছেন তারাই করেছে, তো সেখানে আগ্রহটা তো আছে। কিন্তু এখন পর্যন্ত যতটুকু দেখছি যে নিশ্চয়ই ওনারা কাজ করছেন, তবে যখন আমি রাজনীতি করার কথা চিন্তা করব তখন আমি আমার জন্য বেস্ট অপশনটাই চুজ করব। যমুনা নিউজের সময় হয়ে গেল একটা বিরতির, সঙ্গে থাকুন, ফিরছি একটু পর।
এবার গরমেও লোডশেডিং এর আশঙ্কা আছে, সেটা সীমিত এবং সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করবে সরকার, জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা ফজল কবির খান। বলেন, পার্থক্য থাকবে না গ্রাম ও শহরে বিদ্যুৎ সরবরাহে। রাজধানীর বিদ্যুৎ ভবনে জ্বালানি সংকট নিয়ে সেমিনারে এসব কথা জানান তিনি। বলেন, সরকারের অগ্রাধিকার ছিল জ্বালানির বকেয়া বিল পরিশোধ করা। গেল সরকারের রেখে যাওয়া বকেয়া $3.2 বিলিয়ন কমে এখন $600 বিলিয়ন হয়েছে। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন, ফলে এই সরকারের স্বল্প মেয়াদে জ্বালানি খাতের সব সংস্কার সম্ভব নয়। অ্যাপল, গুগলের মতো লাভজনক বিদ্যুৎ জ্বালানি প্রতিষ্ঠানের কর্মীদের মতো দেশের সরকারি কোম্পানিগুলোর কর্মীরা বেতনের বাইরে বছরে 30 থেকে 40টি অতিরিক্ত পেমেন্ট পান। আর এই ধরনের পেমেন্ট বন্ধ করা হবে বলেও জানান জ্বালানি উপদেষ্টা। এবং এটার কনসিকুয়েন্স এবং মার্জিনাল কস্ট, some amount of load shedding is desirable then তো কিন্তু আমরা যেটা বললাম যে আমরা এই লোডশেডিংটাকে সীমিত রাখতে চেষ্টা করব। আপনারা দেখছেন অলরেডি 16,000 মেগাওয়াট উৎপাদন হয়েছে, সেখানে 179 মেগাওয়াট লোডশেডিং হয়েছে। তো ওই জন্য আমরা এটা চেষ্টা করব। জুলাই বিপ্লব হওয়ার কারণেই অত্যাচারী শাসক স্বৈরাচারের পতন ঘটেছে। এভাবেই নতুন রাষ্ট্রের জন্ম হয়। আর এজন্য শুধু নিজের জন্য নয়, জুলাই যোদ্ধাদের মতো দেশের জন্য ভাবতে হবে। বিদেশে পড়ালেখার পর জন্মভূমিতে ফেরার আহ্বান জানালেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। দ্য ডেইলি স্টার HSBC 24তম অ্যাওয়ার্ড প্রেজেন্টেশন অনুষ্ঠানে ও লেভেল এবং এ লেভেলের পরীক্ষার কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়ে এসব কথা বলেন তিনি। সকালে বাংলাদেশ চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এবারের আয়োজনে 2300 শিক্ষার্থীকে দেওয়া হয়েছে সংবর্ধনা। আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, ডেইলি স্টারের সম্পাদক এবং প্রকাশক মাহফুজ আনামের সাথে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেন। মানুষের স্বপ্ন কি, মানুষ কি জন্য বাঁচে, এই যে অন্যের জন্য এইভাবে চিন্তা করার ক্ষমতা, এই জন্য দেশের জন্য নিজের লাইফ স্যাক্রিফাইস করার মতো একটা অ্যাটিটিউড, এটা একটা মানুষকে অনেক বড় করে তোলে। এই ধরনের ঘটনা ইতিহাসে ঘটে দেখেই নতুন নতুন রাষ্ট্রের জন্ম নেয়, রাজতন্ত্রের পতন ঘটে, স্বৈরাচারের পতন ঘটে এবং অত্যাচারী শাসকের পতন ঘটে, সভ্যতার বিকাশ হয়। 2 যুগেরও বেশি সময় আগে যে মহৎ লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে পূর্বাচল নতুন শহর প্রকল্প শুরু হয়েছিল, এখনকার প্লট মালিকদের কাছে তা প্রায় দুঃস্বপ্ন। এসব সমস্যা সমাধানে পূর্বাচলকে আলাদাভাবে সিটি কর্পোরেশন করার বিকল্প নেই, জানিয়েছেন পূর্বাচল সোসাইটির আহ্বায়ক ডক্টর AYM একরামুল হক। শনিবার সকালে পূর্বাচল সোসাইটির প্রথম বার্ষিক সভায় এসব কথা বলেন তিনি। বলেন, প্রকল্পের সমস্যাগুলো সমাধানের পথ এখনো খোলা। এ সময় এই প্রকল্পের 2টি থানা এবং একাধিক ফাঁড়ি, সকল সেক্টরে এবং প্লটে বিদ্যুৎ লাইন সম্প্রসারণ সহ বেশ কিছু সমস্যা সমাধানের প্রস্তাবনা তুলে ধরেন তিনি। একরামুল হক বলেন, এসব সমস্যা সমাধানে পূর্বাচল উন্নয়ন কর্তৃপক্ষ নামক একটি প্রতিষ্ঠানের অনুমোদন ও এর মাধ্যমে কাজ শুরু করা যেতে পারে। এ সময় বক্তারা পূর্বাচল উন্নয়ন কর্তৃপক্ষ এবং পূর্বাচল সিটি কর্পোরেশন করার পক্ষে যুক্তি তুলে ধরেন। জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত হলে দেশি বিদেশি বিনিয়োগে অনিশ্চয়তা তৈরি হবে, মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ CPD সম্মানীয় ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান। আর ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেছেন, দেশে বিনিয়োগের স্বার্থে সকল রাজনৈতিক দলের এক হওয়ার সংস্কৃতি চালু করতে হবে। শনিবার FDC-তে আয়োজিত এক ছায়া সংসদ প্রতিযোগিতায় তারা এসব কথা বলেন। সকালে FDC-তে বিদেশি বিনিয়োগের সম্ভাবনা ও চ্যালেঞ্জ বিষয়ক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। আমরা নতুন বাংলাদেশ নিয়ে আশাবাদী। ফাইলবন্দির বাকবন্দি খেলা বন্ধ করতে না পারলে কখনোই কাঙ্ক্ষিত বিদেশি বিনিয়োগ আনা সম্ভব নয়। অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান বলেন, অতীতে আওয়ামী লীগ সরকার ভুয়া তথ্য দিয়ে দেশকে থাইল্যান্ড বা সিঙ্গাপুর বানানোর মিথ্যা স্বপ্ন দেখাতো, যার বাস্তবতা ছিল পুরোপুরি ভিন্ন। বাংলাদেশে বিনিয়োগকারীদের যদি আস্থা ফিরিয়ে আনতে হয়, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আনতে হয়, তাহলে কিন্তু আমাদেরকে এই যে জ্বালানি সংকট, ডলারের উচ্চ মূল্য, টাকার অবমূল্যায়ন, তারল্যে যে সংকট, সেগুলি মোকাবেলা করতে হবে। কর নীতির যে দুর্বলতা, সেগুলি আমাদেরকে সহযোগিতা করতে হবে। আমরা শুল্ক নীতি থেকে সহযোগীকরণ করতে হবে। জমি রেজিস্ট্রেশন আমাদেরকে সহযোগীকরণ করতে হবে।
হবে, বিনিয়োগকারীদের নিরাপত্তা প্রদান করতে হবে, বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরিয়ে আনবার জন্য আমাদের এক প্যাকেজে এক ছাতার নিচে আজকে যত রকম সংস্থাগুলো রয়েছে সবাইকে কাজ করতে হবে। এ সময় সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান বলেন, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের প্রয়োজন দেশি বিনিয়োগকারীদের সুরক্ষা নিশ্চিত করা। ভারত পাকিস্তান সম্পর্কের অবনতি বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশের জন্য উদ্বেগের বলেও মত তার। ডিসেম্বর থেকে জুনের মধ্যে 2026-এর এখানে নির্বাচন হবে, সুতরাং এখানে তারাও দেখেছেন অবশ্যই যে কোনো বিনিয়োগকারী, যেটা আমি বললাম 20-25 বছরের জন্য তারা আসেন, সুতরাং স্থিতিশীল একটা রাজনৈতিক পরিবেশ আছে কিনা সেটা তাদের জন্য গুরুত্বপূর্ণ। প্রধান রাজনৈতিক যেসব দল আছে তারা কিন্তু বলেছেন যে তারা নীতি ধারাবাহিকতা অব্যাহত রাখবেন, বৈদেশিক বিনিয়োগকারীদেরকে তারা ওয়েলকাম করবেন। রাজনৈতিক প্রক্রিয়া যদি ঠিকভাবে যদি না চলে আমার মনে হয় যে একটা অনিশ্চয়তা সৃষ্টি হবে। প্রতিযোগিতায় সরকারি দল ঢাকা কলেজকে হারিয়ে বিরোধী দল ইডেন মহিলা কলেজকে বিজয়ী ঘোষণা করা হয়। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। মুসলিম সহ বিশ্বের প্রতিটি দেশকে ফিলিস্তিনি চালানো ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে কয়েকটি ইসলামী দল। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মুভমেন্ট ফর আ ফ্রি প্যালেস্টাইনের ব্যানারে আয়োজিত সমাবেশে ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করায় রাষ্ট্রীয় স্বীকৃতি চান তারা। শনিবার সকাল থেকেই জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হন হাজারো মানুষ। ফিলিস্তিনের ওপর ইসরায়েলি গণহত্যা বন্ধে কঠোর হুঁশিয়ারি ছিল মানুষের মুখে। ফিলিস্তিনের পক্ষে নিজেদের অবস্থানের কথা জানান বিক্ষোভকারীরা। বর্বরতা বন্ধে জাতিসংঘকে চিঠি দিতেও সরকারের প্রতি আহ্বান জানান আন্দোলনরতরা। সমাবেশের কারণে জাতীয় প্রেস ক্লাব, পল্টন সহ আশেপাশের রাস্তা ছিল যান চলাচল বন্ধ। ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষও। মহাসমাবেশের মধ্য দিয়ে আমরা সমগ্র বিশ্বকে জানিয়ে দিলাম ফিলিস্তিন, হিন্দুস্তান সহ সমগ্র বিশ্বের নির্যাতিত মুসলমানের পাশে আমরা আছি। এটা কোনো আমাদের রাজনৈতিক প্রোগ্রাম নয়, স্বার্থের প্রোগ্রাম নয়। সবাই আমরা সুফিবাদী সুন্নি জনতা একত্রিত হয়েছি। আমরা সবসময় স্বৈরাচারের বিপক্ষে, মুসলিমদের পক্ষে আমরা অবস্থান গ্রহণ করেছি। তারই ধারাবাহিকতায় আমাদের আজকের এই কর্মসূচি। শত বাধা বিপত্তির পরেও আপনারা লক্ষ্য করেছেন এটা শতভাগ সফল বলা চলে এই অনুষ্ঠানটা, এবং কোনোভাবেই দল উপদল বিভক্ত করার সুযোগ নেই।